আমাদের অর্থের সময় মূল্য ফিন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে যে আমাদের অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানিটা। এখন আসো এই টাইম ভ্যালু অফ মানিটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে খুব বেশি কাজে লাগে। টাইম ভ্যালু অফ মানিটা মানে কি? এখানে তিনটা শব্দ, আজ আমরা একটু স্পেলিং করি। একটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে আমাদের ভ্যালু, আরেকটা হচ্ছে আমাদের মানি। তিনটা বিষয় এখানে। এখন আসো টাইম মানে হচ্ছে সময়, ভ্যালু মানে হচ্ছে যে মূল্য বা মান, আর মানি হচ্ছে যে টাকা। অর্থাৎ বিভিন্ন সময়ে টাকার যে বিভিন্ন মান হয় সেটা নির্ণয় করাটাই হচ্ছে যে মূলত আমাদেরকে টাইম ভ্যালু অফ মানি। তাহলে আমরা যদি এভাবে ব্যাখ্যা করি যে একটা নির্দিষ্ট সময়ে অর্থের মূল্যের বা সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের কি সময় মূল্য বা টাইম ভ্যালু অফ কি মানি। আবার বলতেছি, অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের কি সময় মূল্য বা টাইম ভ্যালু অফ কি মানি। এখন আসো একটা টাইম ভ্যালু অফ মানি, এই টাইম ভ্যালু অফ মানিটা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে। এক নাম্বার হচ্ছে এই টাইম ভ্যালু অফ মানি নির্ধারকগুলোর ভিতরে যদি আমরা বলি, যেমন একটা আমরা বাস্তব উদাহরণ দিই। মনে করো আমি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলাম। ব্যাংকে কত টাকা রাখলাম? 1 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখলাম। ব্যাংক আমাকে বলছে 10% কি দেবে? ইন্টারেস্ট দেবে। বাট আমি ব্যাংকে কোনো সময় দিই নাই, আমি কোনো কি দিই নাই টাইম, অর্থাৎ আমি কোনো ওদেরকে টাইম দিই না। অর্থাৎ আমি আজকে টাকা জমা দিয়ে বিকেল বেলা বলছি যে আমার টাকাগুলো দিয়ে দেন, তাহলে আমার এই 1 লক্ষ টাকার কোনো পরিবর্তন হবে বা তারা আমাকে কোনো সুদ দিবে না। তার মানে এখানে সময়টা আমাদের অর্থের মূল্যের উপরে প্রভাব বিস্তার করতেছে। আরেকটা বিষয়, আমি মনে করো 10 বছরের জন্য 5 বছরের জন্য রাখলাম টাকাটা। কয় বছরের জন্য রাখলাম? আমি কোনো ইন্টারেস্ট, ব্যাংক বলছে কোনো ইন্টারেস্ট দিবে না, তাহলে আমার মূল্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে সময় আর একটা যে সুদের হার, এই দুইটা অর্থের সময় মূল্যের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে যে কি সুদের হার। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে অর্থের সময় মূল্যের উপরে প্রধানত কোন কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে যে কি সুদের হার। আরেকটা হচ্ছে যে কি, কারণ আমি 1 লক্ষ টাকা জমা দিলাম, আমি যদি কোনো সুদ না দেই, কোনো পরিবর্তন না হয়, তাহলে আমার 1 লক্ষ টাকা আমি 100 বছর রাখলো আমার 1 লক্ষ টাকা উল্টো আরো কমবে। কারণ ব্যাংক কি করবে তোমার কাছ থেকে? ওই যে চার্জ কাটবে, টাকা আরো কি হবে? কমবে। তাইলে সেই জন্য আমাদের অর্থের সময় মূল্যের প্রধানত দুইটা বিষয় প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে যে আমাদের কি সময়। মনে থাকবে, একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে যে কি সময়। এরপরে আসো, তাইলে আমাদের অর্থের সময় মূল্য হচ্ছে দুই প্রকার। অর্থের সময় মূল্য হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে যে ফিউচার ভ্যালু। একটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে যে কি ফিউচার ভ্যালু। এখন আসো প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে যে ভবিষ্যতে কিছু টাকা লাগবে বা পাবো, আমরা ভবিষ্যতে কিছু টাকা পাবো বা আমাদের ভবিষ্যতে কিছু টাকা হবে, ওই টাকাটার বর্তমানে মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। মানে আমাদের ভবিষ্যতে কিছু প্রাপ্তব্য টাকার বর্তমানে আজকের মূল্য নির্ণয় করাটা হচ্ছে যে আমাদের কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। এটাকে সংক্ষেপে আমরা পিভি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আর যখনই আমরা প্রেজেন্ট ভ্যালুটা যখন বের করব, তখন আমাদের প্রশ্নে ফিউচার ভ্যালুটা দেওয়া থাকবে। প্রশ্নে কি দেওয়া থাকবে? ফিউচার ভ্যালু অথবা যে কোনো একটা কিস্তির পরিমাণ দেওয়া থাকবে প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করার জন্য। আচ্ছা, এরপর আসে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুটা হচ্ছে যে বর্তমানে আমার কিছু টাকা আছে, এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে কত টাকা হবে, ওই মূল্যটাকে বলা হয় আমাদের কি ফিউচার ভ্যালু। আরেকটা বিষয় মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলা হয় ডিসকাউন্টিং, বাট্টাকরণ। প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং। বর্তমান মূল্য বের করার প্রক্রিয়াটা বলতে হ্যাঁ, অর্থাৎ ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় কি ডিসকাউন্টিং। আর মানে ফিউচার ভ্যালু থেকে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু বের করব, মানে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়া, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াটা হচ্ছে যে কি ডিসকাউন্টিং, যেটাকে আমরা বাংলায় বলে বাট্টাকরণ। আর প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু বের করার প্রক্রিয়াকে বলা হয় কম্পাউন্ডিং।
কি বলা হয়? কম্পাউন্ডিং বলা হয়। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং, আর ফিউচার ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় কি? কম্পাউন্ডিং। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায়ও আসে, বিট কোশ্চেনেও আসে। ডিসকাউন্টিং বলতে কি বুঝো বা কম্পাউন্ডিং বলতে কি বুঝো, বা বাট্টাকরণ মানে কি, তারপরে হচ্ছে যে চক্রবৃদ্ধিকরণ মানে কি। বাট্টাকরণ মানে হচ্ছে যে আমাদের কি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার প্রক্রিয়া, আর কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ মানে হচ্ছে যে কি, ফিউচার ভ্যালু নির্ণয় করার কি প্রক্রিয়া। মনে থাকবে? ওকে, ডান। এরপরে যাও। এখন এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের এখানে কতগুলো সূত্র আছে, সূত্রগুলো সম্পর্কে একটু পরে আসতেছি। আমরা এখানে ইন্টারেস্টের কথা বলছি না, এই ইন্টারেস্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আরেকটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। এদিকে দেখো, মনে করো আমি 1 লক্ষ টাকা জমা করছি, আমাকে বলছে প্রতি বছর 10% কি দেবে? সুদ দেবে। তাহলে আমি 1 বছর পরে সুদ কত টাকা পাবো? 10,000 টাকা পাবো। কয় টাকা পাবো? তাহলে 1 বছর পরে আমি টোটাল কত টাকা পাবো? 1,10,000 টাকা পাবো। সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে প্রত্যেক বছর যদি আমরা মূল টাকার উপরে যদি সুদ গণনা করি, আসল টাকার উপরে, অ্যাকচুয়াল টাকার উপরে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে যদি আমরা প্রত্যেক বছরের টাকাটা অথবা আমরা যদি সুদটা গণনা করি, তখন সেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তার মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছরে সুদের পরিমাণ সমান থাকবে। প্রত্যেক বছরে সুদের পরিমাণটা কি থাকবে? এখন দেখো, প্রথম বছরের শেষে আমরা কত টাকা পাচ্ছি? 1,10,000 টাকা পাচ্ছি। দ্বিতীয় বছর যখন ওই যে সুদ প্লাস আসল, হ্যাঁ, ওই টাকার উপরে যখন আমরা সুদ গণনা করব, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে সুদ আসলের উপরে সুদ গণনা করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর শুধুমাত্র আসলের উপরে সুদ গণনা করতে হবে কি? সিম্পল ইন্টারেস্ট। তাহলে তৃতীয় বছরে এদিকে দেখো, তৃতীয় বছরে গিয়ে আমরা কত টাকার উপরে সুদ গণনা করলে সেটা সিম্পল ইন্টারেস্ট হবে? 1 লক্ষ টাকার। কারণ প্রত্যেক বছরে সমান, মানে প্রথম বছরে যত টাকার উপরে সুদ গণনা করছি, যত বছর আমাদের ইনভেস্টমেন্টটা থাকবে বা টাকাটা থাকবে, প্রত্যেক বছরে যদি ওই টাকার উপর আমরা সুদ গণনা করি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সেটা হচ্ছে যে কি, বুঝতেছো? এরপরে আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে যে ওই যে আসলের সাথে, মনে করো আমাদের প্রথম বছরের শেষে পাইলাম 1,10,000 টাকা, তো দ্বিতীয় বছরে তো পাইলাম 11,000 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা হবে? কারণ 1,10,000 উপরে 10% মানে 11,000। তাহলে দ্বিতীয় বছরের শেষে হবে আমাদের এটা টোটাল কয় টাকা? 1,21,000 টাকা। তো তৃতীয় বছরে সুদ গণনা করবে তুমি আবার কত টাকার উপরে? 1,21,000 টাকার উপরে। এগুলো হচ্ছে যে কোন ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বলা হয়। ক্লিয়ার? এটা একটা পয়েন্ট গেল। আরেকটা, তাইলে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পরীক্ষা আসে, এদের মধ্যে পরীক্ষা পার্থক্য আসে অনেক সময়, যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি লিখো? পার্থক্য লিখো। এটাও পরীক্ষা আসে মাঝে মাঝে। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধিকরণ। একটা প্রতিষ্ঠান আমরা এই যে ফ্যাক্টরিং করছিলাম না, ওইখানে আমরা এআরটিআর বের করছিলাম না, এআরটিও বের করছিলাম না, তো ওইটা হচ্ছে যে আমাদের টার্নওভারের ক্ষেত্রে, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে। তো একটা প্রতিষ্ঠানের সুদ গণনা করার ক্ষেত্রেও আমাদের এরকম কি আছে? কম্পাউন্ডিং আছে। কম্পাউন্ডিং মানে যতবার আমরা সুদ গণনা করব, যতবার আমরা সুদ, একটা প্রতিষ্ঠান প্রতিদিন সুদ গণনা করতে পারে, আবার প্রতি মাসে সুদ গণনা করতে পারে, 2 মাস পর পর সুদ গণনা করতে পারে, 3 মাস পর পর সুদ গণনা করতে পারে, তারপরে 6 মাস পর পর করতে পারে, আবার 1 বছরে করতে পারে, আবার সাপ্তাহিকও করতে পারে। এগুলাকে বলা হয় আমাদের কম্পাউন্ডিং। এখন যখন কোনো প্রতিষ্ঠান, যতবা কোনো অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান যদি ডেইলি সুদ গণনা করে, ডেইলি কি করে? সুদ গণনা করে, অর্থাৎ ডেইলি যদি হয়, সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ডিং এর সংখ্যা হবে আমাদের কত? 360 বা 65। 360 বা 300 কত? 65। প্রশ্নে যদি বলা থাকে ওইটা ধরবো, আর না হলে আমরা 360 জোরে কাজ করব। ঠিক আছে? এবং এগুলাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এগুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম দ্বারা প্রকাশ করব। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যদি উইকলি যদি গণনা করে,
কি দ্বারা সাপ্তাহিক যদি তারা সুদ গণনা তাহলে এক সপ্তাহ সমান কত 52 এক বছর সমান কত সপ্তাহ 52 সপ্তাহ তাহলে তখন m এর মান হয়ে যাবে তোমার কত 52 m এর মান হবে কত এগুলো মুখস্থ করে ফেলতে হবে 3 নাম্বার যদি আমরা মান্থলি যদি গণনা করি মান্থলি তখন কয়বার উপাদান গণনা করতে হবে এক বছরে 12 বার তাহলে m এর মান হবে তোমার 12 ঠিক আছে আবার যখন আমরা 2 মাস পর পর যে 2 মাস পর পর এটাকে বাই মান্থলি বলা হয় কি বলা হয় বাই মান্থলি মানে 2 মাস পর পর যদি বলি সেক্ষেত্রে আমাদের m এর মান হবে কত এখন 6টা কিভাবে বের করতেছি দেখো অর্থাৎ 12 কে আমরা 2 দ্বারা ভাগ করব তাহলে কত এখানে 6 m এর মান হচ্ছে যে 6 আর এটা হচ্ছে যে 12 কে আমরা 1 দ্বারা ভাগ করব ঠিক আছে যখন আমাদের কোয়ার্টারলি বলবে কি বলবে কোয়ার্টারলি মানে 3 মাস পর পর তো তখন m এর মান হবে তোমার 12 কে আমরা তখন 3 দ্বারা ভাগ করব তাহলে m এর মান হবে 4 m এর মান কত হবে তখন 4 যখন সেমি অ্যানুয়ালি বলবে সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর বা অর্ধবার্ষিক যেটাকে আমরা বাংলায় বলি সেমি অ্যানুয়ালি বললে তখন হবে আমাদের 12 কে আমরা তখন 2 দ্বারা 6 দ্বারা ভাগ করব তখন m এর মান হবে আমাদের 2 4টা আসে না পরীক্ষায় 4 আসলে তখন 3 হবে আর কি 4 মাস পর পর হলে তখন এটা কি হবে ওটা নরমালি আমরা করি না নরমালি আসে না এটা 3 মাসটা আসে কোয়ার্টারলিটা আসে তাহলে তখন আমাদের m এর মান হচ্ছে যে কত আমাদের 2 আর এক বছরে যদি বলা থাকে তখন আর m এর মান দরকার নেই এনুয়াল বললে আমাদের আর কি দরকার নাই এগুলো দরকার নাই তাহলে দেখো ডেইলি ইন্টারেস্ট বললে আমরা m এর মান লিখব 300 কত 60 যদি আমাদের মান্থলি বলে তখন উইকলি বললে m এর মান হবে কত 52 মান্থলি বললে m এর মান হবে 12 তারপরে বাই মান্থলি হলে m এর মান হবে 6 তারপরে কোয়ার্টারলি হলে m এর মান হবে 4 তারপরে সেমি অ্যানুয়াল বললে m এর মান হবে কত আমাদের 2 মনে থাকবে মুখস্থ রাখতে হবে এখন আসো এই যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার এখন আমরা ফর্মুলাগুলো শিখব প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার কি শিখব আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্রগুলো আমরা শিখব তো এখন এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার পূর্বে আরেকটা বিষয় আমরা বলে দিই সেটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট কি ইনস্টলমেন্ট বা কিস্তি ইনস্টলমেন্ট ম্যান বা এনইটিও বলা হয় এটাকে কি বলা হয় এনইটিও বলা হয় বা বাংলা যেটাকে বলা হয় কি কিস্তি বাংলা বলা হয় কি কিস্তি বলা হয় এরপর আসো ইনস্টলমেন্ট এনইটি বা কিস্তি এখন আসো কিস্তিটা আবার দুই প্রকার হইতে পারে একটা হচ্ছে সমান কিস্তি আর একটা হচ্ছে কিস্তি অসমান কিস্তি আমরা এখানে মূলত সমান কিস্তি সম্পর্কে আলোচনা করব আজকে কিস্তিটা হচ্ছে যে দুই প্রকার হইতে পারে একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে আনইকুয়াল মনে রাখবা ইকুয়াল হলে সেটাকে আবার আমরা এনইটি বলবো অর্থাৎ প্রত্যেক বছরে যে মনে করো তুমি একটা ওয়ালটন থেকে একটা ফ্রিজ কিনলা ওয়ালটন থেকে একটা কি কিনলা ফ্রিজ কিনলা মনে করো ফ্রিজটার দাম হচ্ছে যে ৬০,০০০ টাকা ওয়ালটন তোমাকে সুযোগ দিল ঠিক আছে আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেন প্রতি মাসে কত করে দেন ৫,০০০ টাকা করে তাহলে ৫-১২ আপনার এক বছরের টাকাটা পরিশোধ হয়ে যাবে এইটাকে বলবো আমরা কি এনইটি এটাকে আমরা কি বলবো এনইটি বলবো তাহলে এনইটির সংজ্ঞাটা যদি আমরা বলি সমান সময়ের ব্যবধানে সমপরিমাণে টাকা সমান সময়ের ব্যবধানে সমপরিমাণে টাকা পরিশোধ করলে অথবা পাওয়া গেলে সেটাকে বলা হয় কিস্তি আবার বলতেছি এনইটি বলতে আমরা কি বুঝি বা বার্ষিক বলতে আমরা কি বুঝি সমান সময়ের ব্যবধানে সমপরিমাণে টাকা পরিশোধ করলে অথবা পাওয়া গেলে সেটাকে বলা হয় আমাদের কি এনইটি বলা হয় সেটাকে আর কি বলা হয় এনইটি বলা হয় হ্যাঁ এখন আসো তাহলে আমাদের সমান সময় এখানে দুইটা শর্ত থাকবে একটা হচ্ছে সময়ের ব্যবধানটা সমান থাকতে হবে টাকার পরিমাণটাও সমান থাকতে হবে তাহলে তোমার এনইটি হবে না এনইটি হবে না টাকার পরিমাণটা যেমন প্রত্যেক অর্থাৎ যেমন প্রতি বছর ৫,০০০ টাকা করে দিচ্ছি তাহলে প্রথম বছর ৫,০০০ আবার দ্বিতীয় বছর এটা ৫,৫০০ হইতে পারবে না মানে প্রত্যেক বছরে ৫,০০০ থাকতে হবে সময় প্রথম এক বছর যদি হয় প্রত্যেকটা এক বছরের ব্যবধান হইতে হবে সময়ের ব্যবধানটা সময় ধরে হইতে হবে তখন সেটাকে বলা হয় কি এনইটি বুঝা গেছে কিনা এনইটিটা
তাহলে এনইটি মানে যে সমান সময়ের ব্যবধানে সমপরিমাণে টাকা পাওয়া গেলে অথবা পরিশোধ করলে সেটাকে বলা হয় কি এনইটি। মনে রাখবা এনইটি হচ্ছে দুই প্রকার। এনইটি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অর্ডিনারি এনইটি, একটা হচ্ছে অর্ডিনারি এনইটি, আর একটা হচ্ছে এনইটি ডিউ। এনইটি ডিউ একটা হচ্ছে অর্ডিনারি এনইটি, আর একটা হচ্ছে এনইটি কি ডিউ। একটু এদিকে দেখো, অর্ডিনারি এনইটি হচ্ছে বছরের শেষে অথবা প্রশ্নে কিছুই বলা না থাকলে, বলা না থাকলে তখন আমরা কোন এনইটি ধরবো? অর্ডিনারি এনইটি। অর্থাৎ আমরা কিস্তিটা বা এনইটিটা যদি বছরের শেষে প্রদান করি বা পাই, অথবা এটাকে বছরের শুরুতে নাকি শেষে কিছুই বলা নাই, তখন আমরা এটাকে কি বলবো? অর্ডিনারি এনইটি বলবো। আর এনইটি ডিউটা হচ্ছে কোন কিস্তি যদি তাৎক্ষণিক অথবা বছরের শুরুতে অথবা অথবা কিস্তি শুরুতে এরকম বললে তখন সেটাকে বলবো আমরা কি এনইটি ডিউ। তখন সেটাকে আমরা কি বলবো? এনইটি ডিউ। একটা বছরের শেষে আর একটা হচ্ছে বছরের শুরুতে। বছরের শুরুতে বললে বা কিস্তি শুরুতে বললে এনইটি ডিউ, আর শেষে বা প্রশ্নে কিছু বলা না থাকলে অর্ডিনারি এনইটি। এখন এনইটি ডিউ শিখলাম, অর্ডিনারি এনইটি শিখলাম। এনইটি চিনব কিভাবে আমরা? এটা যে এনইটির অঙ্ক, এটা চিনব কিভাবে? একবারে সহজ। প্রশ্নে যদি ইচ ইয়ার বা যদি মাসে হয় তাহলে ইচ মান্থ, অথবা ইনস্টলমেন্ট, অথবা পার ইয়ার বা পার মান্থ, এরকম যদি বলা থাকে তখন আমরা বুঝে নেব যে এটা হচ্ছে যে আমাদের কিসের অঙ্ক? এনইটির অঙ্ক। এটা কিসের অঙ্ক? তাহলে আমরা এনইটি বলতে যে সমান সময়ের ব্যবধানে সমপরিমাণে টাকা দিলে বা পাইলে সেটা এনইটি। চিনার উপায় হচ্ছে যে প্রশ্নের সাথে যদি ইচ ইয়ার বা ইচ মান্থ বা ইচ ডে বা পার ডে বা পার উইক বা পার মান্থ এরকম বলা থাকে, অথবা আমাদের যদি প্রশ্নে ইনস্টলমেন্টের কথা বলা থাকে, তখন আমরা বুঝে নেব যে এটা কিসের অঙ্ক? এনইটির অঙ্ক। ঠিক আছে কিনা? আর এনইটি হচ্ছে যে দুই প্রকার। যদি বছরের শেষের কথা বলে অথবা প্রশ্নে কিছু বলা না থাকে, তখন আমরা মনে করব যে এটা হচ্ছে অর্ডিনারি এনইটি। আর যদি বছরের শুরুতে তাৎক্ষণিক অথবা আমাদের কোনো কিস্তির শুরুতে কথা বলে, তখন সেটা বুঝে নেব যে আমরা এটা এনইটি কি ডিউ। এটাকে অ্যাডভান্স এনইটিও বলা হয়। এখানে কি আলাদা সূত্র আলাদা আছে। ঠিক আছে, জাস্ট সূত্র আলাদা মানে কি? সূত্রের সাথে শুধুমাত্র 1 প্লাস আইটা যদি গুণ করি তখন সেটা হয়ে যাবে এনইটি ডিউ। আর নাম নরমাল থাকলে অর্থাৎ এই 1 প্লাস আইটা যখন সূত্রের সাথে আমরা গুণ করব না, তখন হচ্ছে অর্ডিনারি। সূত্র একইটা, জাস্ট 1 প্লাস আইটা। এনইটি ডিউ এর ক্ষেত্রে 1 প্লাস আইটা অতিরিক্ত কি করতে হবে? গুণ করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করছি, এখন আছে আমাদের এখানে সামারি, অর্থাৎ আমরা সূত্রগুলো এখন শিখি। সূত্রগুলো এখন শিখি। পড়ানো শুরু করলে কি আর চেষ্টা করতে হবে? তাহলে স্যার আমি একটু চলে যাই। না, মজা একটু কথা বসাই। প্রেজেন্ট ভ্যালু তোমাদের এগুলো আছে তো? ফিনান্স এগুলো সেকেন্ড ইয়ার আছে, সেম তোমাদের সেকেন্ড ইয়ার এগুলো। প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। স্যার আমাদের সেকেন্ড ইয়ারে ফিনান্স থাকবে? হ্যাঁ, ফিনান্স আছে তো, তোমাদের কোনো একটা ইয়ারে আছে এগুলো। না স্যার, খারাপ লাগতেছিল যে এই সাবজেক্টটা নাই, এখন শুনে ভালো লাগছে। আচ্ছা, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা কি ফিউচার ভ্যালু। এখন আসো, প্রথমে আমরা শিখব নরমাল সূত্র। প্রেজেন্ট ভ্যালুকে আমরা বলছি পিভি দ্বারা প্রকাশ করব। তো প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা হচ্ছে এফডি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। আর ফিউচার ভ্যালুর সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমাদের সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র আছে। কিসের? সিম্পল ইন্টারেস্ট। ফার্স্টে বলা থাকে অনেক সময়, যদি আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র হয় তখন ফিউচার ভ্যালু সমান হচ্ছে পি প্লাস পি এন।
ফি প্লাস পি এন, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে যে টাকাটা আমরা বিনিয়োগ করছি, প্লাস পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এন মানে সময়, আই মানে সুদের হার। স্যার ইন্টারেস্ট হইলে তো শুধু পি ইনটু এন ইনটু আই হবে না? আর সুদ আসল বললে না যোগ হবে? এটা হচ্ছে ফিসের ভ্যালু নেই, সুদ আসল মানে তো ফিসের ভ্যালু, সুদ আসল মানেই তো কি ভ্যালু এখানে ফিসের ভ্যালু। শুধুমাত্র যদি সরল সুদ বের করতে বলে তখন হচ্ছে শুধুমাত্র এটা, যদি বলা যে সরল সুদ নির্ণয় করো তখন সূত্র হচ্ছে যে পিএনআই। বুঝা গেছে? তো পিএনআই এর সাথে যখন আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা যোগ করে দেব তখন পেয়ে যাব আমরা কি ফিসের ভ্যালু। এই দুটো হচ্ছে আমাদের নরমাল সূত্র। আর দুইটা সূত্র শিখবো আমরা কিস্তির জন্য। কিস্তির যেমন প্রেজেন্ট ভ্যালুর সূত্র আছে, কিস্তির একইভাবে আমাদের কিসের সূত্র আছে, ফিসের ভ্যালুর সূত্র আছে। তো প্রথমে আসো এনইটির ক্ষেত্রে এনইটির সূত্র। স্যার এটা এফবি ইকুয়াল স্যার এটা কেন না স্যার এরকম এটা পি প্লাস পিএনআই, পিএনআই পিএনআই মানে গুণ আর কি। এখন আসো এনইটির ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমাদের পিভি সূত্রটা হচ্ছে a into 1 minus 1 by 1 plus I whole to the power n divided by I। এটা হচ্ছে অর্ডিনারির জন্য, এটা কিসের জন্য, অর্ডিনারির জন্য। আর যদি আমাদের যদি ডিউ হয়, কি হয়, ডিউ হলে একই সূত্র 1 minus 1 by 1 plus I whole to the power n divided by I into 1 plus কি I। জাস্ট পার্থক্য কোথায়, ডিউ বললে 1 প্লাস আইটা অতিরিক্ত গুণ করতে হবে, এখানে আর কিছু না। এখন আসো ফিসার ভ্যালুর ক্ষেত্রে। তো ফিসার ভ্যালুর ক্ষেত্রে এনইটির সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে এফবি সমান a into 1 plus I whole to the power n minus 1 divided by কি I। আর হ্যাঁ নিচে I মানে সুদের হার আসবে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে জাস্ট কি পার্থক্য বলো, 1 প্লাস আই টা গুণ হবে, জাস্ট 1 প্লাস আইটা পাশে গুণ করো ডিউর ক্ষেত্রে, মানে অগ্রিম একটা বেশি দেবে। অগ্রিমে তাহলে ডিউর জন্য দুইটার ক্ষেত্রে শুধুমাত্র 1 প্লাস আইটা কি করতে হবে, গুণ করতে হবে। আমাদের মূল সূত্র হচ্ছে যে কয়টা এগুলা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে কম্পাউন্ডিং এর সংখ্যা পড়ছিলাম না, বছরে একাধিক সুদ প্রদানের কথা যদি বলা থাকে, যখনই আমাদের বছরে একাধিক সুদ প্রদানের কথা বলা থাকবে তখন যেখানে যেখানে আয় আছে ওইটাকে m দ্বারা ভাগ করবা, n এর পাশে m টা গুণ করবা। অর্থাৎ যেখানে দেখিবে আয় m দ্বারা ভাগ করা চাই, mn বাই বাই পাশাপাশি থাকতে চাই। যেখানে দেখিবে আয় m দ্বারা ভাগ করা চাই, mn বাই বাই পাশাপাশি থাকতে চাই। স্যার আমাদের কত আছে আপনি বলছিলেন? স্যার ইন্টারভিউ শিটটা দিছিলেন ওইখানে এটা ছিল। তাহলে এটাই হচ্ছে যে আমাদের, অর্থাৎ শুধুমাত্র আমাদের এটা যে কোনোটার ক্ষেত্রে, যে কোনোটার ক্ষেত্রে তোমার এটা কম্পাউন্ড অর্থাৎ এনএটি হোক নরমাল হোক, যেখানে আমাদের বছরে একাধিক সুদ প্রদানের কথা বলা থাকবে, সুদের হার যত জায়গায় আছে, আয় যত জায়গায় আছে, সব জায়গায় আমরা m দ্বারা ভাগ করব আর এর পাশে m টা গুণ করে দেব। তাহলে এটার জন্য কি নতুন করে সূত্র লেখা দরকার আছে নাকি? একই জাস্ট আমাদের মাথার ভিতরে রাখতে হবে, যদি আমাদের বছরে একাধিক সুদ প্রদান করার কথা বলা থাকে আমরা সুদের হারটাকে m দ্বারা কি করে দেব, গুণ করে দেব, আর ওই যে বছরের সাথে আমরা কি করে দেব। ঠিক এখন এখানেও দিতে হবে, আয়ের নিচে আমটা কি করতে হবে, দিতে হবে। মানে যেখানে যেখানে আয় থাকবে m দ্বারা ভাগ করতেই হবে। হ্যাঁ, বছরে একাধিক চক্রবৃদ্ধির জন্য। কোনটা? আচ্ছা যাক, এটা হচ্ছে যে এটা তো আমি আসলে 2012-13 দিকে এগুলো আবিষ্কার হয়ে গেছে। হয়তো আমার আগে অন্য কেউ আবিষ্কার করছিল, কিন্তু এটা তো 2012-13 থেকে মূলত এগুলো বলে আসতেছে। যাক, এই সূত্রগুলা দিয়ে মূলত আমাদের এই সপ্তাহের সবগুলো অঙ্ক করতে হবে। তাহলে সহজ না অঙ্কগুলা? সহজ অঙ্ক, অঙ্কগুলো সহজ। জাস্ট আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, অঙ্কগুলো সহজ পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এসএসসি অঙ্ক হলে তো ভালো, তাহলে না করাইলে হবে, সামনে পাবা। স্যার সবগুলো এসেছি না। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো আমাদের এতটুকু, আমরা নেক্সট দিন এখান থেকে কি করব, অঙ্ক সমাধান করব। এসএসসি তে